Manikranjan. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেওয়ালে ঝোলানো পেন্টিংটার দিকে তাকিয়ে থাকতে থাকতে শুধু একটা মুগ্ধ স্বর আমার কণ্ঠ থেকে বেরিয়ে এলো, অপূর্ব। অরূপ মুখার্জি আমার পাশেই দাঁড়িয়েছিলেন। বছর 22-23-এর এক যুবক, সুদর্শন। এই বাড়ির মৃত মালিক কালীপ্রসাদ দত্তের প্রাইভেট সেক্রেটারি ছিল সে। আমার মুগ্ধতা দেখে অরূপ বলল, তবু তো এটা আসল পেন্টিং নয়, জাস্ট একটা কপি অর্ণববাবু। এটা দেখেই যদি আপনি এত অভিভূত হন, তাহলে আসলটা দেখলে কি করতেন? দেখুন, আমি চিত্র বিশেষজ্ঞ নই, আসল নকল বুঝি না। তবে এরকম অপরূপ পেন্টিং জীবনে আর কোথাও দেখেছি বলে মনে পড়ে না। তবে ছবিটা দেখে অন্য একটা ছবির কথা ভীষণভাবে মনে পড়ছে। বলুন না, কোন ছবির কথা মনে পড়ছে? হ্যাঁ দেখুন, আমার শিল্পজ্ঞান দেখে কিন্তু হাসবেন না অরূপবাবু, তবে আমাকে বলতেই হচ্ছে, এই নারীর অবয়বের সঙ্গে বিশ্ববিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা ছবিটার কোথাও একটা মিল আছে। তবে কি জানেন তো, সেই ছবির মোনালিসার ঠোঁটে আছে একটা রহস্যময় অপার্থিব হাসি, আর এই মোনালিসার চোখে মুখে একটা বিষণ্ণতা, আশ্চর্য রকমের। এক্স্যাক্টলি, এই জন্যই তো এই ছবিটার নাম বিষণ্ণ মোনালিসা। বিষণ্ণ মোনালিসা। এবার আমি অরূপ মুখার্জির দিকে তাকাই। ছোকরা কি আমার মূর্খতা দেখে রসিকতা শুরু করলো নাকি? অরূপ বোধ করি আমার মনোভাব বুঝে ফেলেছে, বলল, দেখুন, আপনি সত্যি কতটা শিল্পরসিক তা আমি জানি না, তবে আপনার অনুমান কিন্তু একটুও ভুল হয়নি। আপনি হয়তো শুনে থাকবেন এই ছবির স্রষ্টাও লিওনার্দো দা ভিঞ্চি। শোনা যায় নাকি একই সময় দুটি মোনালিসা তিনি এঁকেছিলেন। তবে যে কোনো কারণেই হোক না কেন, এই ছবি প্রচার হয়নি এবং বহুকাল লোকচক্ষুর আড়ালেই ছিল, তাই এর কথা কেউ জানতেও পারেনি। এসব কথা কি বিশ্বাসযোগ্য? শুনে তো তুই অবাক হচ্ছিলি অর্ণ, কিন্তু জেনে রাখ, প্যারিসের লুভের মিউজিয়ামে লিওনার্দো দা ভিঞ্চির আসল মোনালিসার পাশাপাশি লন্ডনের কেনসিংটন মিউজিয়ামেও একই শিল্পী নাকা মোনালিসা নামে একটি পেইন্টিং আছে, এবং সেটা মোটেও আসল ছবিটির কোনো কপি নয়। বলতে বলতে ঘরে ঢুকলো মেঘনাদ। কি বলছিস তুই? আগে হ্যাঁ, এখানেই শেষ নয়। ডক্টর হেনরি পুলিৎজার একজন বিশ্বখ্যাত শিল্প গবেষক এবং বিজ্ঞানী। তিনি কি বলছেন জানিস? সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আরও বেশ কয়েকটা মোনালিসা পেন্টিং ছড়িয়ে থাকা সম্ভব, যার সবকটিরই স্রষ্টা 15 শতাব্দীর সেরা চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। আসলে কি জানিস, শিল্পী যখন সৃষ্টিক্রিয়ায় রত, যতক্ষণ না সৃষ্টি তার মনমতো হয়, সে তার সৃষ্টি সম্পূর্ণ করতে পারে না। এক্ষেত্রেও বোধহয় তাই হয়েছিল। শোনা যায় মোনালিসা আঁকতে তিনি দীর্ঘ 4 বছর সময় নিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, এই সৃষ্টিকর্মের পেছনে ছিল এক বিচিত্র ইতিহাস। কিন্তু সেসব কথা এখন থাক। বলতে বলতে মেঘনাদ হঠাৎ যেন সচেতন হয়। আমরা তো এখানে মোনালিসা নিয়ে গবেষণা করতে আসিনি, এসেছি একটা খুনের তদন্ত করতে। শুধু আমাকে দোষ দিয়ে লাভ নেই মেঘনাদ, চোখের সামনে এমন একটা পেন্টিং দেখে তুইও কিন্তু কাজ ভুলেছিস। দোষ আমাদের কারুরই নয়, আমাদের গতিরোধ করেছে ওই বিখ্যাত ছবিটা। কিন্তু আর দেরি করে লাভ নেই, এবার আমরা আসল কাজে ঢুকব। অরূপবাবু, আপনিও আসুন। আসল কাজের অর্থ একটা খুনের তদন্ত। খুনটা হয়েছে পাশের ঘরেই। এটি এবাড়ির মালিক কালীপ্রসাদ দত্তের বেডরুম। গত রাতে তিনি খুন হয়েছেন। আপাতত ঘরের সামনে একটি পুলিশ গার্ড রয়েছে। মেঘনাদের পরিচয় জেনে আমাদের আটকালো না।
ডেড বডি অবশ্য এখন ঘরে নেই। পুলিশ আগেই সেটা পোস্টমর্টেমের জন্য তুলে নিয়ে গেছে। তবে যেখানে ডেড বডিটা পড়েছিল সেই জায়গাটায় খড়ির গণ্ডি কেটে চিহ্নিত করা। ঘটনার মধ্যে যাওয়ার আগে বরং পরিপ্রেক্ষিতটা একবার বলে নিই। আমাদের তৎপরতা শুরু হয়েছে মাত্র ঘণ্টাখানেক আগেই। আজ ছুটির দিন। মেঘনাদের বেলতলা রোডের ফ্ল্যাটে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একটা ফোন এলো। মেঘনাদ ফোনে কথা শেষ করে রিসিভারটা রেখে বলল, আর বসা গেল না, নতুন কেস এসে পড়েছে। কি ব্যাপার? একটা খুনের ঘটনা। এখান থেকে বেশি দূরে নয়, লেক মার্কেট এলাকায় বিখ্যাত ব্যবসায়ী কালীপ্রসাদ দত্ত গত রাতে তার বেডরুমে খুন হয়েছেন। পুলিশ গ্রেপ্তার করেছে তার ভাগ্নে কিংসুক পালকে। কিংসুকের মা অর্থাৎ মৃত কালীপ্রসাদ বাবুর বোন নমিতা দেবী এ ব্যাপারে আমার সাহায্য চেয়েছেন। তা তুই কি করবি? মানে নমিতা দেবীর ছেলে কিংসুক যদি সত্যি তার মামাকে খুন করে থাকে? এটাই তো নমিতা দেবী মানতে চাইছেন না। তা কোনো মাই বা নিজের ছেলেকে দোষী মনে করে, হ্যাঁ? কিন্তু পুলিশ যদি খুনের প্রমাণ পায়? নমিতা দেবী চান এই ব্যাপারটা আমিও একবার তদন্ত করে দেখি বলে গাত্রোত্থান করল মেঘনাদ। সবচেয়ে বড় কথা, এক বিধবা মায়ের এই আবেদনটুকু অস্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়। অগত্যা। তারপর থেকেই রহস্যভেদী মেঘনাদ ভরদ্বাজ তার কাজ শুরু করেছে। প্রথমেও ফোন করেছে ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রকে। তার কাছ থেকে মোটামুটি কেসের বিবরণ শুনেছে। তবে মেঘনাদ ব্যাপারটা অনুসন্ধান করতে চাইছে শুনে মিস্টার তলাপাত্র বলেছেন, এ আর নতুন করে দেখার কিছু নেই মেঘনাথ বাবু। ভেরি সিম্পল কেস। কালীপ্রসাদ দত্ত বিপত্নিক, এক পুত্র বহুদিন ঘর ছাড়া, সংসারে থাকার মধ্যে আছে একমাত্র বিধবা বোন আর তার ওই ছেলেটা। সেটি 1 নম্বরের অপকণ্ড। নিত্য টাকার ঘাই, নিত্য নিত্য। আর সেই খাই মেটাতেই গত রাতে মামাকে খুন করেছে ভাগ্নে কিংসুক পাল। ব্যাস। মেঘনাদ পাল্টা জিজ্ঞেস করেছে, আপনি কি কিংসুকের বিরুদ্ধে কোনো ডেফিনিট এভিডেন্স পেয়েছেন? নিশ্চিত প্রমাণ। শুনুন মশাই, বাড়ির পুরনো চাকর কেষ্ট জবানবন্দি দিয়েছে। আগের দিন রাতে 11টা নাগাদ সে নিজের চোখে কালীপ্রসাদ দত্তকে গুলিবিদ্ধ হয়ে উল্টে পড়ে থাকতে দেখেছে। এবং সে সময় তার সামনে হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়েছিল ওই বেটা কিংসুক। এর চেয়ে বড় ডেফিনিট এভিডেন্স আর কোথায় পাবেন বলুন দেখি? তবু আমি কেসটা নিজে একবার অনুসন্ধান করতে চাই। মেঘনাদ কিন্তু তার জায়গায় নাছোড় বান্দাই থেকেছে। মানে কিংসুকের মা নমিতা দেবী আমায় যেভাবে অনুরোধ করেছেন আর কি। বেশ তো, আপনি একবার ঘটনাস্থলে যান না। লাশ অবশ্য একটু আগে মর্গে পাঠানো হয়েছে। তা আমি না হয় নির্দেশ দিচ্ছি, আপনি নিজে গিয়ে একবার না দেখা পর্যন্ত ওরা বডি পোস্টমর্টম করবে না। ব্যাস। এরপর আমি আর মেঘনাদ এসে হাজির হয়েছি লেক গার্ডেন্স এলাকায় নিহত কালীপ্রসাদ দত্তের বাড়িতে। দোতলা বাড়ি। বাড়ির সামনে ছোট্ট এক চিলতে বাগান। মেঘনাদের সঙ্গে গাড়িতে আসতে আসতেই শুনেছি ভদ্রলোক নাকি জীবন শুরু করেছিলেন একটি প্রাইভেট ফার্মের সামান্য কেরানি হিসাবে। তারপর বছর 10 আগে নাকি ভুটান লটারিতে বেশ কয়েক লাখ টাকা পান। সেই টাকাতেই এই বাড়ি কেনেন, ব্যবসা শুরু করেন। আজ তিনি লক্ষ্মীর বরপুত্র হয়ে উঠেছিলেন। কিন্তু এর মধ্যেই জীবন গেল আততায়ীর হাতে। সে আততায়ী প্রকৃতপক্ষে কে এবং কেনই বা মরতে হলো কালীপ্রসাদ বাবুকে, সেটা খুঁজতেই আজ আমাদের এখানে আসা। আপাতত মেঘনাদ ঘটনাস্থল পর্যবেক্ষণে ব্যস্ত। মৃতদেহ পড়েছিল ঘরের ঠিক মাঝখানে, অর্থাৎ খাটের সামনে। বাড়ির চাকর দেখেছে কিংসুকের সঙ্গে কালীপ্রসাদ বাবু ওখানেই দাঁড়িয়ে নাকি কথা বলছিলেন। তখনই গুলির শব্দ হয় এবং কালীপ্রসাদ বাবু মাটিতে লুটিয়ে পড়েন। মৃতদেহ যেখানে পড়েছিল তার সামনাসামনি ঘরের দরজা এবং ডান দিকে একটা জালনা। গরমকাল হওয়ায় জালনার পাল্লা দুটো খোলা। মেঘনাদ সবকিছু খুঁটিয়ে দেখছিল। ঘরটা বেশ রুচিসম্মতভাবেই সাজানো। অরূপ আমাদের পাশেই দাঁড়িয়েছিল। মেঘনাদ তাকে কি একটা প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এক ভদ্রমহিলা ঘরে এসে ঢুকলেন। বিধবা, যাকে বলে রদুদ্যমান রমণী। কেঁদে কেঁদে গোটা মুখ ফুলে গেছে। বুঝতে অসুবিধে হল না ইনি কিংসুকের মা নমিতা দেবী। নমিতা দেবী ঘরে ঢুকতেই প্রায় বুক ফাটা স্বরে বলে উঠলেন, মেঘনাথ বাবু, রহস্যবিধি হিসেবে আপনার নাম আমি অনেক শুনেছি। জানেন তো, আমার ছেলে কিংসুক ও নিরাপরাধ, না কোনো অন্যায় করেনি। আপনি ওকে বাঁচান।
আপনি ওকে বাঁচান মেঘনাথবাবু, আপনি আমার শেষ ভরসা, আপনি আমার ছেলেকে বাঁচান। মেঘনাদ বেশ একটু নরম গলাতেই বলল, নমিতা দেবী, আপনাকে আগেও বলেছি আমি চাই না কোনো নিরপরাধ যেন শাস্তি পায়, তবে অপরাধীকে আইনের দণ্ড মাথা পেতে নিতেই হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার ছেলের বিরুদ্ধে সমস্ত রকম প্রমাণ রয়েছে। বিশেষত এই বাড়ির চাকর কেষ্ট জবানবন্দি দিয়েছে যে আপনারা বাড়ির চাকরের জবানবন্দি বিশ্বাস করবেন আর এক বিধবা মায়ের কথা বিশ্বাস করবেন না? নমিতা দেবী চোখ মুছে বললেন, হ্যাঁ, আমার ছেলের নামে অনেক বদনাম আছে। ও একটু রকচটা স্বভাবের, সেটা আমি মানছি, কিন্তু বিশ্বাস করুন আমার ছেলে আমায় কখনো মিথ্যে কথা বলে না মেঘনাথবাবু। এ কাজ সে করেনি। আর তাছাড়া ভেবে দেখুন, যার আশ্রয় সে আছে তাকে মেরে ওর কী লাভ? যদি বলি মামার পুরো সম্পত্তিটাই গ্রাস করা, কালিদাসবাবুর মৃত্যুতে তার লাভই তো সব থেকে বেশি। এবার একটু চুপ করে কি যেন ভাবল মেঘনাদ, তারপর আবার বলল, কালীপ্রসাদ বাবুর একটি ছেলে আছে বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, রামপ্রসাদ। 5 বছর আগে সে তো তার বাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর থেকে আর কোনো সম্পর্কই রাখে না। আচ্ছা, কালীপ্রসাদ বাবু কি সম্পত্তির কোনো উইল বানিয়েছিলেন? কথাটা শুনে মুখটা বিতৃষ্ণায় বেঁকালেন নমিতা দেবী। উইল? আমার দাদা তেমন প্রকৃতির মানুষই ছিল না। বেঁচে থেকে তো বটেই, মৃত্যুর পরেও দাদা তার সম্পত্তির এক টুকরো নিজের থেকে কাউকে দেবার মতো মনের ছিল না। তার মানে আপনি বলতে চান নমিতা দেবী আপনার দাদা মানুষটি মোটেই সুবিধার ছিলেন না, তাই তো? নিজের মুখে আর সেসব কথা কি বলবো মেঘনাথবাবু? বলতে বলতেই নমিতা দেবী অস্বস্তি ভরে একবার অরূপ মুখার্জির দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে ইঙ্গিতটা বুঝল অরূপ, যতই হোক সেই বাড়িতে বাইরের লোক। বলল, আপনারা এখানে কথা বলুন, আমি পাশের ঘরেই আছি, দরকার হলেই ডাকবেন, কেমন? মেঘনাদ ঘাড় নাড়ল। অরূপ ঘর ছেড়ে চলে গেল। এরপর মেঘনাদ আবার নমিতা দেবীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনার দাদার কথা কি যেন বলছিলেন? মানে কথাটা আজ বলতেই হচ্ছে। নমিতা দেবী বলতে শুরু করলেন, দাদাকে কেউ পছন্দ করতো না দাদা নিজের স্বভাবের জন্য। নিজের স্বার্থসিদ্ধির জন্য দাদা সব কিছু করতে পারত। কেন, তিনি তো আপনাকে আশ্রয় দিয়েছেন। এবার যেন একটু ম্লান হাসলেন নমিতা দেবী, তারপর আবার বললেন, হ্যাঁ, একমাত্র বিধবা ছোট বোনকে দাদা নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। কেন জানেন? কারণ বিনা পয়সায় দাসীর কাজটা ভালোভাবেই করিয়ে নিতে পারত, তাই। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি তার এক বর্ণ মিথ্যে নয় মেঘনাথবাবু। ভগবান জানেন, এ বাড়িতে আমাকে বোনের সম্মান দাদা কোনো দিনও দেয়নি। শুধু কি তাই, আমার ছেলে কিংসুকের সঙ্গে দাদা যে ব্যবহার করেছে! কি ব্যবহার? দিনের পর দিন তাকে বিজনেসে উদয়স্ত খাটাতো, বিনিময়ে মাসে মাসে হাতে দিত মাত্র 500 টাকা। ভাবতে পারেন, এই বাজারে একটা জোয়ান ছেলে। আর সেই আগেই বুঝি কিংসুক গত রাতে? না মেঘনাথবাবু, না না। নমিতা দেবী নিজের মাথাটা ঝাঁকিয়ে বললেন, ছেলে আমায় বলেছে আমার দাদাই নাকি প্রথমে ড্রয়ার থেকে রিভলভারটা বার করে কিংসুককে মারবে বলে ভয় দেখাচ্ছিল। তখন কিংসুক দাদার হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়ে উল্টে ভয় দেখাবার ভান করে। আর তারপরে যে কি হলো! বলতে বলতেই হাউ হাউ করে কেঁদে উঠলেন নমিতা দেবী। হঠাৎ লক্ষ্য করলাম বারান্দার দিকে জালনার পাশ থেকে কি একজন উঁকি মারছে। মেঘনাদকে কথাটা বলতে যাব তার আগেই মেঘনাদ সরাসরি মুখ তুলে বলল, কেষ্ট, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কেষ্ট এবারই পুরনো চাকর, সেটা আগেই জেনেছি। লোকটা মেঘনাদের কথায় থতমত খেল। বোধহয় সে আড়াল থেকে আমাদের কথা শোনার চেষ্টা করছিল। এখন গুটি গুটি পায়ে ঘরের ভেতর এসে দাঁড়ালো। কেষ্ট বয়সে বৃদ্ধ, বয়স অন্তত বছর 60 তো হবেই। পরনে ফতুয়া, 8 হাতি ধুতি। তা কেষ্ট, তুমি কত বছর এ বাড়িতে আছো? সেই বহুকাল আগের কথা হুজুর। বড়বাবু তখন অফিসে চাকরি করতেন আর খিদিরপুরে একটা ভাড়া বাড়িতে থাকতেন। সেখানেই তো কিন্নিমা একদিন সিঁড়ি থেকে পড়ে ওই কোমরের হাড়টা ভাঙলেন। সেই সময় গিন্নিমার ভালো করে চিকিৎসা করার মতো টাকাটাও ছিল না বাবুর। তারপর তো তোমার কালীবাবুর লটারিতে হঠাৎ অনেক টাকা পেলেন, নতুন বাড়ি হলো, ব্যবসা হলো।
কিন্তু সংসারে কাল ঢুকলো হুজুর, গিন্নিমাও মারা গেলেন, রামপ্রসাদ দাদাবাবু ও বাবুর সঙ্গে বনিবনা হলো না। মেঘনাদ হঠাৎ এবার নমিতা দেবীর দিকে তাকিয়ে বলল, নমিতা দেবী কিছু যদি মনে না করেন, আমি কেষ্টর সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। মনে হলো কথাটা নমিতা দেবীর মোটেই মনঃপূত হল না। নিতান্ত অনিচ্ছায় ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ঘরে এখন আমি আর মেঘনাদ, সঙ্গে কেষ্ট। মেঘনাদ বলল, আচ্ছা কেষ্ট, তোমার বাবুর ছেলে রামপ্রসাদ কেন এই বাড়ি ছেড়ে চলে গেল বলতে পারো? কেষ্ট মুখটা নিচু করে মাথা চুলকে বলল, আজ্ঞে হুজুর, বাবুদের ব্যাপার আমি তো ঠিক বলতে পারবো না। তবে বড় বাবু আর দাদা দুজনেই ছিল একটু গরম মেজাজের। মা যতদিন ছিলেন দুজনকে সামলে সামলে রেখেছিলেন, উনি মারা যাওয়ার পর তো। বুঝেছি। মেঘনাদ হঠাৎ করেই প্রসঙ্গ বদলালো। তুমি জানো তো, তোমার সাক্ষ্যের ভিত্তিতেই আজ সকালে পুলিশ কালীপ্রসাদ বাবুকে খুনের অপরাধে নমিতা দেবীর ছেলে কিংসুক পালকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সে হুজুর, আমি নিজের চোখে যা দেখেছি সেইটাই বলতে পারবো। তুমি কি কিংসুক দাদাবাবুকে নিজের চোখে খুন করতে দেখেছো? না হুজুর, ঠিক নিজের চোখে না, তবে। ঠিক কি দেখেছো আমায় বলবে? একটা কথাও যেন এদিক ওদিক না হয়। হ্যাঁ হুজুর, আমি আমি একটা কথাও বাদ দেব না। বলো তো শুনি। বলতে বলতে মেঘনাদ অন্তর্ভেদী দৃষ্টিতে কেষ্টর দিকে তাকালো। কেষ্ট আবার বলতে শুরু করলো, আগে আজকাল প্রায় কিংসুক দাদাবাবুর সঙ্গে বড়বাবুর টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি হতো। গতকাল রাতে রোজকার মতো শোবার আগে বড়বাবুর জন্য আমি এক গ্লাস গরম দুধ নিয়ে বড়বাবুর ঘরে ঢুকতে গিয়ে দেখি দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে। বাবু, বড়বাবু বিছানায় বসেছিলেন, হঠাৎই রাগের মাথায় উঠে দাঁড়ালেন, ড্রয়ার থেকে নিজের রিভলভারটা বার করে কিংসুক বাবুর দিকে তাক করতেই কিংসুক বাবু ঝাঁপিয়ে পড়ল বড়বাবুর ওপরে। তারপরে হাত থেকে কেড়ে নিল রিভলভারটা, দু পা পিছিয়ে গেল বাবু। তারপরে তাক করলো বড়বাবুর দিকে। আর বাবু, তারপরেই একটা বোমা ফাটার মতো গুলির শব্দ হলো। আমাদের বড়বাবু মাটিতে লুটিয়ে পড়লেন, মেঝেতে রক্ত, কি রক্ত বাবু! বলতে বলতে আতঙ্কে যেন দু চোখ চাপা দিল কেষ্ট। মেঘনাদ সব শুনে চুপ করে কি যেন ভাবল, তারপর আবার বলল, ঠিক আছে কেষ্ট, এখন তুমি যাও, পরে দরকার হলে আবার তোমার সঙ্গে কথা বলবো। এখন একবার অরূপবাবুকে পাঠিয়ে দাও। কেষ্ট মাথা হেলিয়ে চলে গেল। একটু বাদেই অরূপ মুখার্জি ঘরে এসে ঢুকল। মেঘনাদ জিজ্ঞেস করল, অরূপবাবু, আপনি কতদিন কালীপ্রসাদ দত্তের পার্সোনাল সেক্রেটারি হয়ে বাড়িতে আছেন? বেশি দিন নয়, ওই মাস তিনেক। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে খুবই দুরবস্থায় পড়েছিলাম যাকে বলে। কোথাও কোনো চাকরি বাকরি পাচ্ছিলাম না। হঠাৎ এক সময় স্যারের দেওয়া বিজ্ঞাপনটা চোখে পড়ল। তা একবার দেখেই উনি আমায় পছন্দ করে ফেললেন। আমিও বেঁচে গেলাম সত্যি বলতে। মাকে নিয়ে কীভাবে যে আমার দিন কাটছিল সে আর জাগে। মা ছাড়া আর কে আছে আপনার? না, আর কেউ নেই। আর সত্যি বলতে মায়ের শরীরটাও খুব খারাপ। বোঝা গেল অরূপ তার মাকে যথেষ্টই ভালোবাসে। জিজ্ঞেস করলাম, আচ্ছা অরূপবাবু, আপনাকে তো এখানে থাকতে হতো, তো বাড়িতে মার একা থাকতে অসুবিধে হয় না? উপায় কি বলুন? তবে একজন সর্বক্ষণের কাজের মেয়ে আছে, আর প্রতি সপ্তাহে তো একবার করে যাই আমি। মেঘনাদ এবার প্রসঙ্গ বদলে বলল, আচ্ছা অরূপবাবু, এই খুনটার ব্যাপারে আপনার কি অভিমত? দেখুন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তবে দিন কয়েক ধরে স্যার কেমন যেন একটা মনমরা হয়ে পড়েছিলেন। মানে স্যারের কাছে একটা অদ্ভুত চিঠি আসার পর থেকেই ব্যাপারটা হয়। অদ্ভুত চিঠি কালীপ্রসাদ বাবুর নামে? আগে না, ঠিক ওর নামে বলা যায় না। চিঠির খামের ওপরে লেখা ছিল মিস্টার K.P. দত্ত, ব্র্যাকেটে বাবলু। সেটা কেউই বাড়ির লেটার বক্সে ফেলে দিয়ে গিয়েছিল। মিস্টার P.K. দত্ত? ওটা কালীপ্রসাদ দত্তই হবে। আর ব্র্যাকেটে বাবলু নিশ্চয়ই ওর ডাক নাম। তার মানে চিঠিটা কালীপ্রসাদ বাবুর কোনো বন্ধু বা আত্মীয় পাঠিয়েছে, কিন্তু সেটা নিঃশব্দে লেটার বক্সে ফেলে গেল কেন? অরূপবাবু, চিঠিটা আপনি কি পড়েছেন? না মেঘনাথবাবু, আসলে স্যারের নাম লেখা ব্যক্তিগত চিঠিগুলো উনি নিজেই খুলে পড়তেন। এই চিঠিটা উনি আমায় দেখাননি। তবে চিঠিটা কোথায় আছে, হ্যাঁ সেটা আমি বলতে পারি। কোথায়? সম্ভবত ওর ওই টেবিলের ড্রয়ারে। ব্যক্তিগত চিঠিপত্র উনি ওখানেই রাখতেন। অরূপ তার কথা শেষ করার আগেই
মেঘনাদ ঘরের একধারে টেবিলটা ছিল তার ড্রয়ারটা ঘাঁটতে শুরু করল। একটু ঘাঁটাঘাঁটি করতেই বেরিয়ে এলো খামটা। অবশ্য চোখে পড়ার মতো মোটেই নয়, একটা ছোট চৌকো খাম। অরূপ যা বলেছে খামের উপর তাই লেখা। প্রেরকের নাম নেই, খামের মুখটা খোলা, খামের উপর কোনো পোস্টাল স্ট্যাম্পও নেই, মনে হয় হাতে হাতে পাঠানো। মেঘনাদ চটপট ভেতর থেকে চিঠিটা বার করল। দুটি মাত্র লাইনে লেখা, আজই প্রেসিডেন্সি জেলের ফাটক পার হয়ে বেরোলাম। এবার 12 বছর আগের বেনারস কাণ্ডের হিসেবটা দিতেই হবে। ইতি হাবুল। চিঠির তলায় যে তারিখটা রয়েছে তার দিন তিনেক আগে। মেঘনাদ বার কয়েক পড়ল চিঠিটা, ভ্রু কোচকাল, তারপর অরূপ মুখার্জির দিকে তাকিয়ে বলল, আপনি বলছেন এই চিঠিটা আসার পর থেকেই স্যারের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল? আগে হ্যাঁ। এই চিঠি আপনি পড়েননি? না স্যার, পড়তে বলেননি। একবার পড়ে দেখুন তো এর কোনো অর্থ বুঝতে পারছেন কিনা। বলতে বলতেই মেঘনাদ চিঠিটা অরূপের হাতে দিল। অরূপ মুখার্জি চিঠিটা নিয়ে মেঘনাদের মতোই বেশ কয়েকবার পড়ল, তারপর ঘাড় নেড়ে বলল, না মেঘনাথবাবু, কিছু তো বুঝলাম না। এই হাবুলকে আপনি জানেন? এবারও মাথা নাড়ল অরূপ। বেশ, চিঠিটা আপাতত আমার কাছেই রইল। বলতে বলতেই সেটা পকেটে পুরে উঠে দাঁড়ালো মেঘনাদ। এখনকার মতো এখানে আমার যেটুকু দেখাশোনা ছিল তা শেষ হয়েছে, তা দরকার হলে কিন্তু আবার আসবো। বাড়ি থেকে বেরোনোর সময় নমিতা দেবীকে মেঘনাদ বলে এলো, আপনি চিন্তা করবেন না, এই হত্যাকাণ্ডে যদি সত্যি আপনার ছেলের কোনো ভূমিকা না থাকে তবে তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা কারণ নেই। আজ শুধু এটুকু আপনাকে বলে গেলাম। গাড়িতে উঠে মেঘনাদকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখন কোথায় যাবি বলতো? মর্গে কালীপ্রসাদ দত্তের লাশটা একবার নিজের চোখে দেখে যেতে হবে। ওরা মিস্টার তলাপাত্রর অনুরোধে আমার দেখার জন্যই লাশটা এখনো রেখে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাঁটাপুকুর সরকারি মর্গে পৌঁছে গেলাম। ইতিপূর্বে কোনোদিন মর্গে ঢোকার অভিজ্ঞতা আমার হয়নি। আমরা গিয়ে নিজেদের পরিচয় দিতে মর্গের ইনচার্জ জীবন সুরুল বললেন, হ্যাঁ মেঘনাথবাবু, আপনার জন্যই অপেক্ষা করছি। একটু আগে ইন্সপেক্টর তলাপাত্র ফোন করে জানিয়েছেন আপনি এসে আজ সকালে আসা বডিটা প্রথমে নিজের চোখে দেখবেন, তারপর ওটা ময়নাতদন্ত হবে। শম্ভু, ওরে ও শম্ভু! কালো মুস্কো মতো একটা লোক এসে হাজির হলো। এই বোধহয় মর্গের ডোম। মিস্টার সুরুল ওকে বললেন, শোন শম্ভু, এই বাবুদের মর্গের ভেতরে নিয়ে যা। আজ সকালে যে বডিটা এসেছে 17 নম্বর টেবিলে কালীপ্রসাদ দত্ত, সেই বডিটা এই বাবুদের একবার দেখিয়ে দে। বলতে বলতে চাবিটা তিনি শম্ভুর হাতে তুলে দিলেন। শম্ভু অসম্ভব হেঁড়ে গলায় বলল, আসুন হুজুর, বলে হাঁটতে শুরু করল। আমি আর মেঘনাদ শম্ভুকে অনুসরণ করলাম। বন্ধ ঘরের দরজাটা খুলে শম্ভু বলল, ভেতরে আসুন হুজুর। ঘরে পা দেবার সঙ্গে সঙ্গে একটা বিশ্রী পচা গন্ধ নাকে এসে ঝাপটা দিল। সারা শরীরটা যেন গুলি উঠল হঠাৎ করে। পকেট থেকে রুমালটা বার করে নাক চাপা দিলাম। মেঘনাদ কিন্তু নির্বিকার। ঘরটা বেশ বড় একটা হলঘরই বলা যায়। সারি সারি টেবিল, তার উপর নানা বয়স এবং ভঙ্গিমায় নারী পুরুষের মৃতদেহ শোয়ানো রয়েছে। তার অনেকগুলো সাদা চাদরে ঢাকা। কালীপ্রসাদ দত্ত 17 নম্বর, ওই যে ওই দিকের টেবিলটা। শম্ভু আঙুল দিয়ে দেখালো একদিকের টেবিলটা। এই নিঝুম লাশ কাটা ঘরে শম্ভুর কণ্ঠস্বরটাও কেমন রহস্যময় মনে হলো। শম্ভুর পিছন পিছন হলঘরের কোণের দিকে একটা টেবিলের সামনে এসে দাঁড়ালাম। সেখানে সাদা চাদরে একটা লাশ ঢাকা দেওয়া। মেঘনাদ বলল, শম্ভু, লাশের উপর থেকে চাদর সরাও। বলার সঙ্গে সঙ্গে শম্ভু এক টানে চাদর তুলে নিল। এখন আমাদের চোখের সামনে একজন বৃদ্ধ মানুষের মৃতদেহ। তার বিস্ফারিত দুটো চোখের দৃষ্টি। বুকের ডান দিকে পাঁজরার পাশে একটা বিরাট বড় ক্ষত চিহ্ন, সেখানে রক্ত জমাট হয়ে আছে। দৃশ্যটা বিভৎস। মেঘনাদ খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করছে দেখলাম। এত কি দেখার আছে বুঝলাম না। কথাটা জিজ্ঞেস করতে যাব, হঠাৎ মেঘনাদের কণ্ঠস্বর শুনলাম। আরে অনুপ, যে ঘরে কালীপ্রসাদ বাবু খুন হয়েছেন সে ঘরের জানালাটা ঘরে ঢুকে কোন দিকে দেখেছিলিস মনে আছে? ঘরে ঢুকে বাঁদিকে। তার মানে কালীপ্রসাদ বাবু যেখানে দাঁড়িয়েছিলেন তার ডান দিকে, তাই তো? হ্যাঁ,
কেষ্ট যা জবানবন্দি দিয়েছে, মানে সেটা যদি সত্যি হয় তাহলে এটাই তো দাঁড়ায়। বেশ, তাহলে এবার বল অর্ণব, কিংসুক পাল কালীপ্রসাদ বাবুর সোজাসুজি সামনে দাঁড়িয়ে যদি গুলি চালাতো, তবে তার রিভলভারের গুলি কি কালীপ্রসাদ দত্তের পাঁজরের ডান দিকে লাগতো? না, তা আচ্ছা, গুলি তো সোজা বুকেই লাগা উচিত। কিন্তু ঠিক এই সময় যদি কেউ ডান দিকের জানালার বাইরে থেকে গুলি চালায়? এবার আমি থমকে যাই। কি বলতে চাইছে মেঘনাদ? মেঘনাদ একটু হেসে বলল, আমার মনে হয় যে রিভলভার সে রাতে কিংসুক পালের হাতে ছিল, আর যে গুলি কালীপ্রসাদ বাবুর শরীরে ঢুকেছে সেটা পরীক্ষা করলেই আমার কথার সত্যতা প্রমাণ হবে। তার মানে তুই বলতে চাস কিংসুক পাল যে প্রকৃতপক্ষে মানে কালীপ্রসাদ বাবুর হত্যাকারী নয়, সেটা এভাবেই প্রমাণ করা যাবে? ঠিক তাই। তাহলে হত্যাকারী কে? এটাই তো আসল প্রশ্ন, কিন্তু এর জবাব দেওয়ার সময় এখনো আসেনি। চল, এখানে যা দেখা হয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি মর্গের নরক থেকে বেরোনো যায় ততই স্বস্তি। আমি আর দ্বিরুক্তি না করে মেঘনাথকে অনুসরণ করলাম। তবে সেই মুহূর্তে অনুভব করলাম যে কালীপ্রসাদ দত্তের হত্যাকাণ্ডের মোড় এবার অন্যদিকে ঘুরল। সেদিন ফিরে আসার পর দিন দুয়েক মেঘনাথের সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। নানান কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু রেহাই পাওয়ার উপায় নেই। সন্ধ্যের মুখেই মেঘনাথের ফোন। কিরে অর্ণব, ডুব মারলি যে বড়, এক্ষুনি চলে আয়, ইন্টারেস্টিং খবর আছে। বুঝলাম তদন্তের কিছু অগ্রগতি নিশ্চয়ই হয়েছে, সুতরাং আর দেরি না করে পৌঁছে গেলাম বেলতলায় মেঘনাথের ফ্ল্যাটে। ঘরে ঢুকে দেখলাম ও এক টুকরো কাগজের উপর হুমড়ি খেয়ে পড়ে কি যেন দেখছে। জিজ্ঞেস করতে হেয়ালি করে বলল, এটা ছোট্ট কাগজের টুকরো ভেবে তাচ্ছিল্য করো না ভাই, এই বিন্দুর মধ্যে আছে সিন্ধুর রহস্য। এটা তো কালীপ্রসাদ দত্তের মৃত্যু দুদিন আগে সেই অদ্ভুত যে চিঠিটা এসেছিল। কারেক্ট। চিঠিটা পোস্টে না পাঠিয়ে কালীপ্রসাদ বাবুর হাতেও না দিয়ে কেউ তার লেটার বক্সে ফেলে দিয়ে গেছে। তা এর মধ্যে কি কোনো সূত্র খুঁজে পাচ্ছিস? বললাম তো, এই বিন্দুর মধ্যে আছে সিন্ধুর রহস্য। বলতে বলতেই মেঘনাথ সেই চিরকুটের মতো চিঠিটা আমার হাতে তুলে দিয়ে বলল, দেখ না তুই এর মধ্যে কোনো রহস্যের সন্ধান পাস কিনা। আমি দমবার পাত্র নই। চিঠিটা হাতে নিয়ে আরও একবার পড়লাম। লেখা রয়েছে, বাবলু, আজ এই প্রেসিডেন্সি জেলের ফাটক থেকে বেরোলাম। এবার 12 বছর আগের বেনারস কাণ্ডের হিসেব দিতে হবে। নিচে লেখা হাবুল। হ্যাঁ দেখ, এর মধ্যে কোনো তথ্য আছে সেটা সন্দেহ নেই, কিন্তু গোপনীয়তার সংকেতে ঢাকা। কিরে, কিছু সূত্র মিলল? কালীপ্রসাদ দত্তের একটা ডাকনাম ছিল বাবলু। যে এই চিঠিটা পাঠিয়েছে সে নিশ্চয়ই কালীপ্রসাদ বাবুর কোনো আত্মীয় বা একদা ঘনিষ্ঠ বন্ধু। তা না হলে তার নিজের ডাকনাম ব্যবহার করত না। আর কিছু? চিঠির প্রেরক মানে হাবুল একজন 12 বছর বা ওই যাবজ্জীবন জেলখাটা আসামি। এমন একজন লোক যখন কালীপ্রসাদ বাবুর সঙ্গে তার হিসেব মেলাতে চাইছে, তখন বুঝতে হবে যে কালীপ্রসাদ বাবুর অতীত জীবনে তেমন কোনো মানে অসামাজিক ঘটনা ঘটেছিল, তাই তো? এই ঘটনাটা যে ঘটেছিল বেনারসে সে ইঙ্গিত এই চিঠির মধ্যে রয়েছে। তোর অনুমান যথার্থ। না না, তাহলে তুই এবার কি করতে চাস? কি করতে চাই না বলে এই দুদিনে কি করেছি সেটাই আগে বলি। প্রথম যে তথ্যটা জেনেছি তা হলো, যে কথা আমরা শুনেছিলাম যে 12 বছর আগে ভুটান লটারির 10 লক্ষ টাকার ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন কালীপ্রসাদ দত্ত, এবং সেই টাকাতেই ওর যা ব্যবসা বা বাড়ি সম্পত্তির গোড়াপত্তন সেটা সত্যি নয়। আমি খুব ভালো করে খোঁজ নিয়ে জেনেছি কালীপ্রসাদ দত্ত নামে কেউ কোনোদিন ভুটান লটারিতে প্রাইজ জেতেনি। বলিস কি? আরও একটা তথ্য, এটা অবশ্য আমি আগে গেস করেছিলাম। কি? যে রিভলভারের গায়ে কিংসুক পালের আঙুলের ছাপ পাওয়া গেছে সেই রিভলভারের গুলিতে কালীপ্রসাদ বাবু মরেনি, একথা ময়না তদন্তে জানা গেছে। তাহলে কোন রিভলভারের গুলিতে সেই রাতে কালীপ্রসাদ দত্ত মারা গেলেন? সেটা এখনো পুলিশ খুঁজছে, সেটা খুঁজে পাওয়া গেলেই হত্যাকারীকেও চেনা যাবে। একটু সময়ে চুপ করে থাকি। মেঘনাদের তদন্তের ধারা যে এবার পাল্টাবে সেটা অনুমান করতে পারিনি। একটু পরে জিজ্ঞেস করলাম, এখন তাহলে কি করতে চাইছিস? আমার সামনে এখন দুটো কাজ। কি? প্রথম কাজ, নমিতা দেবীর ছেলে কিংসুক পালকে কালীপ্রসাদ দত্তের হত্যা অপরাধ থেকে মুক্ত করে আনা, এবং আগামীকাল সকালের দিকে মমিনপুরে মেহের আলী লেনে গিয়ে হরিদাস মল্লিকের সঙ্গে দেখা করা। হরিদাস মল্লিক? সে আবার কে? যার ডাকনাম হাবুল, যে খুনের মামলায় 12 বছরের মেয়াদ শেষে গত 5 দিন আগে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে প্রথমেই চিঠি পাঠিয়েছে তার একদা ঘনিষ্ঠ বন্ধু কালীপ্রসাদ দত্ত ওরফে বাবলুকে।
আচ্ছা, তুই এত খবর পেলি কি করে? খুব সহজে। আজ সকালে প্রেসিডেন্সি জেলের সুপারের সঙ্গে গিয়ে দেখা করেছিলাম। নিজের পরিচয় দিয়ে যা জানতে চাই বলতেই ভদ্রলোক জেলের পুরনো রেজিস্টার দেখে সব বলে দিলেন। রহস্যভেদী মেঘনাদ, ইউ আর রিয়েলি গ্রেট। নাম ঠিকানা মেঘনাদ জোগাড় করেই রেখেছিল, সুতরাং নির্দিষ্ট স্থানে পৌঁছতে অসুবিধে হল না। মমিনপুরের মেহের আলী লেনের একটা পুরনো একতলা বাড়ির সামনে দাঁড়ালাম আমরা। তখন সকালবেলা, আমার ঘড়িতে 8:30 বাজছে। বাড়ির পাশে রাস্তার ধারে একটা কর্পোরেশনের কল, সেখানে খাবার জলের জন্য সারি সারি বালতি হাড়ির লাইন পড়েছে। পাড়ার ছেলে বুড়ো মেয়েরা সবাই জটলা পাকিয়ে যে যার সময়ের জন্য অপেক্ষা করছে। ছোটখাটো ঝগড়া কাজিয়াও চলছে। মেঘনাদ তাদের মধ্যে একজন বয়স্ক মানুষকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, হাবুল বাবু কি এই বাড়িতেই থাকেন? লোকটি অন্য একজনের সঙ্গে কথা বলছিল। মেঘনাদের কথায় মুখ ফিরিয়ে ভ্রু কুঁচকে বলল, কি নাম বললেন? হাবুল? মানে খুনের কেসে জেল খেটে কদিন আগে যে ছাড়া পেয়েছে? তা আপনার তাকে কি দরকার মশাই? আবার বুঝি কোনো কুকীর্তি কেস? না না, তা নয়, অন্য একটা ব্যাপারে দরকার হয়ে পড়েছে তাই। তা যান না, সোজা ঢুকে পড়ুন, না তো গরজায় করা না। এই তো দেখলাম বাজার থেকে ফিরল। ধন্যবাদ বলে যেতে গিয়েও মেঘনাদ ফিরে দাঁড়ালো। আন্তরিক মাখা গদগদ স্বরে বলল, আপনাকে তো দেখে মনে হয় আপনি এ পাড়ায় বহুদিনের বাসিন্দা। হ্যাঁ, তা বছর 30 তো আছি। সেই যেবার পাকিস্তানের সঙ্গে লড়াই বাঁধল। তা হাবুল বাবুও কি তখন থেকেই? হ্যাঁ, একসময় হাবুল আমার পাড়ার বন্ধুই ছিল। খিদিরপুর একাডেমি স্কুল থেকে একই সঙ্গে পাশ করে বেরিয়েছি। তখন তো হাবুল বেশ ভালো ছেলেই ছিল, তবে আর্থিক দুরবস্থার কারণে আর পড়াশোনা বেশি দূর লেগে গেল না। শুনেছি এক প্রাইভেট ফার্মে চাকরিতে ঢুকলো, তারপর যে কি মতিভ্রম হলো, একটা খুনের মামলায় ফেঁসে গেল। লোকটির কথাবার্তা শুনে বেশ আলাপি দিল খোলা বলেই মনে হলো। তা আপনার এককালের বন্ধু বলছেন হাবুল বাবু জেল থেকে বেরোবার পর আপনার সঙ্গে দেখা হয়েছে? না মশাই, ছেলে পুলে নিয়ে ঘর করি, কি দরকার এসব খুনে ডাকাতের সঙ্গে যোগাযোগ রাখা? সে যখন বন্ধু ছিল তখন। আই 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 মন্টু! বলতে বলতে এবার হঠাৎ কার উদ্দেশ্যে যেন ঝাঁঝি উঠলেন ভদ্রলোক। তাহলে আমার বালতি সরাচ্ছিস যে? ভাবছিস আমি লক্ষ্য রাখছি না? চলে অর্ণব, যা জানবার তা হয়ে গেছে। কানের কাছে মেঘনাদের কণ্ঠস্বর শুনলাম। ও এখন এগিয়ে চলেছে সেই ভাঙা চোরা একতলা বাড়িটার দিকে। আমিও সঙ্গে পা বাড়ালাম। বাড়ির দরজায় করা নাড়তেই ভেতর থেকে বিশ্রী শব্দ করে বাড়ির জরাজীর্ণ দরজাটা খুলে গেল। আমাদের সামনে দাঁড়িয়ে বছর 50 বয়সী কালো কুলো চেহারার একজন ব্যক্তি। দুচোখের দৃষ্টিতে কেমন যেন শঙ্কা জড়ানো। কাকে চাই? আপনি তো হাবুল বাবু। মেঘনাদ হাত তুলে নমস্কার করে বলল কথাটা। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আসছি আপনার বন্ধু বাবলু, মানে কালীপ্রসাদ দত্তের কাছ থেকে। বাবলু? শুনে যেন একবার চমকে উঠল মানুষটা, তারপর কেমন যেন আমতামতা করে বলল, তবে যে শুনেছি সে মারা গেছে। ও, শুনেছেন, নিশ্চিত জানেন না তাই তো? হ্যাঁ, মানে মেঘনাদের কথায় আরও আমতা করে হাবুলবাবু বলল, মানে গতকালই দুপুরে বাবলুর বাড়িতে গিয়েছিলাম। চাকর কেষ্টর সঙ্গে দেখা হতে খবরটা সেই দিল। চাকর কেষ্ট? তাকে আপনি কতদিন চেনেন? হ্যাঁ, অনেক দিন থেকেই ও বাড়িতে আছে। মানে বাবলু আর আমি একসঙ্গে বানওয়ারিলাল স্টিল কোম্পানিতে যখন কাজ করতাম। বলতে বলতে এবার থমকে হাবুলবাবু মেঘনাদের দিকে আর একবার সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো। তারপর বলল, কি ব্যাপার বলুন তো, আপনি কি পুলিশের লোক? আমার নাম মেঘনাদ ভরদ্বাজ, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর বলতে পারেন। আপনার বন্ধু কালীপ্রসাদ দত্তের মার্ডার কেসটার তদন্ত আমি করছি। মার্ডার? মানে মানে বাবলু খুন হয়েছে? আপনি জানেন না? বলতে বলতেই মেঘনাদ পকেট থেকে কালীপ্রসাদ দত্তের ড্রয়ার থেকে পাওয়া সেই ছোট্ট চিঠিটা তার হাতে তুলে দেয়। দেখুন তো কদিন আগে এই চিঠিটা আপনি পাঠিয়েছিলেন কিনা। হাবুল ওরফে হরিদাস মল্লিকের চোখে মুখে স্পষ্টই এবার ভয়ের ছাপ ফুটে ওঠে। কাঁপা গলায় বলল, হ্যাঁ, চিঠিটা আমি পাঠিয়েছিলাম, কিন্তু
আবুলবাবু, আমি শুধু আজ আপনার কাছে শুনতে এসেছি 12 বছর আগে বেনারস শহরে কালীপ্রসাদ দত্তের সঙ্গে আপনার কিসের হিসেব নিকেশ হয়েছিল, যার ফলে 12টা বছর আপনাকে কারাগারে কাটাতে হয়েছে। ও একটা শয়তান, বিশ্বাসঘাতক। বলতে বলতেই এবার কেঁপে উঠল হাবুল বাবুর শরীরটা। দুহাত দিয়ে নিজের মুখ চাপা দিল। আমি শুনতে চাই, আমাকে আপনি সব কথা খুলে বলুন। কথাটা বলেই মেঘনাদ তার সহানুভূতির হাতটা রাখল হাবুল বাবুর পিঠে। হ্যাঁ, আমি বলবো, সব বলবো। বলে কি লাভ হবে জানি না, তবে বুকটা আমার জুড়োবে। আসুন আপনারা আমার ঘরে। হরিদাস মল্লিক ওরফে হাবুল বাবু আমাদের দুজনকে তার ঘরে নিয়ে গিয়ে যা শোনালো, সেটা একটা চমকপ্রদ ইতিহাস বলাই যায়। বনোয়ারিলাল স্টিল কোম্পানির 3 কেরানি ছিল, কালীপ্রসাদ, হরিদাস এবং রণজয়। 3 জনেই প্রায় সমবয়সী। 3 জনের মধ্যে ভাবও ছিল খুব। এদের মধ্যে রণজয়ের আদি বাড়ি উত্তরপ্রদেশের বেনারস শহরে। সেখানে তারা ছিল বহু পুরুষের বাসিন্দা। রণজয়ের অনুরোধেই সেবার অন্য 2 বন্ধু বেনারসে গেল কয়েকদিনের জন্য ছুটি কাটাতে। এ সময়ে রণজয়ের অবস্থা পড়তির দিকে হলেও এককালে ওই এলাকায় তারা ছিল ছোটখাটো জমিদার গোছের। এখন আর কিছু না থাক, ছিল বেনারস শহর থেকে কিছু দূরে এক পুরনো প্রায় ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা আর পূর্বপুরুষের সংগৃহীত একটি পেন্টিং। অসাধারণ সেই ছবি। ছবিটার নাম বিষণ্ণ মোনালিসা। বিষণ্ণ মোনালিসা, কথাটা শুনেই চমকে উঠলাম। হ্যাঁ অর্ণববাবু, হাবুল মল্লিক বলে চলল, রণজয়ের কাছে শুনলাম ওই ছবির একটা আশ্চর্য ইতিহাস আছে। ওই ছবিটি নাকি বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির নিজের হাতে আঁকা, এবং বিখ্যাত মোনালিসা ছবিটার সময়কালের সমসাময়িক। হাবুল মল্লিকের কথা থেকে যা জানা গেল তাতে শোনা যায় ইতালীয় শিল্পী লিওনার্দো তার বিখ্যাত ছবিটি উপহার দিয়েছিলেন এক ইংরেজ রাজপুরুষকে। সেই রাজপুরুষের এক বংশধর এসেছিলেন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে। তারপর 1857 সাল সারা উত্তর ভারত জুড়ে শুরু হয়েছিল ভয়াবহ সিপাহী বিদ্রোহ। সেই সময় সেই ইংরেজ রাজপুরুষকে সপরিবারে অনিবার্য মৃত্যুর কবল থেকে বাঁচিয়েছিলেন রণজয়ের এক পূর্বপুরুষ, এবং সেই কৃতজ্ঞতায় এই অমূল্য পেন্টিং অর্থাৎ বিষণ্ণ মোনালিসা তাকে উপহার দিয়ে যান সেই ইংরেজ রাজপুরুষ। সেই থেকে হাজার প্রলোভনেও এই ছবি হাতছাড়া করেনি এই বংশের কেউ। এই ছবি দেখে সেদিনই দুরন্ত লোভ জেগে উঠেছিল কালীপ্রসাদ দত্তের মনে। বন্ধু হাবুল ওরফে হরিদাস মল্লিককে সে লোভ দেখালো। এই ছবি বিদেশের বাজারে বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা উপার্জন হতে পারে। হরিদাসও লোভের ফাঁদে পা দিল, কিন্তু তখনও সে ভাবতে পারেনি কালীপ্রসাদের আসল মতলব। এক রাতে কালীপ্রসাদ রণজয়কে খুন করে সেই বিখ্যাত পেন্টিংটা তার বাড়ি থেকে চুরি করল। তারপর কৌশলে সেই খুনের দায় চাপিয়ে দিল হরিদাস মল্লিক বা হাবুলের উপর। আদালতে দোষী প্রমাণিত হয়ে হাবুল গেল 12 বছরের জন্য জেল খাটতে। আর কালীপ্রসাদ দত্ত সেই ছবি আন্তর্জাতিক বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে কলকাতায় বাড়ি কিনল এবং ধনী ব্যবসায়ী মহলে একজন কেউ ক্যাটা হয়ে বসল। হরিদাস ওরফে হাবুল তার জীবনের চমকপ্রদ ইতিহাস বলা শেষ করল। কয়েক মুহূর্ত আমরা সবাই চুপচাপ। সত্যি বলতে লোকটার প্রতি মনে একটা সমবেদনাই জাগছিল। হঠাৎ এক সময় মেঘনাদের কণ্ঠস্বর শুনতে পেলাম। তবে যে কালীপ্রসাদ দত্তের প্রাইভেট সেক্রেটারি অরূপ মুখার্জি বলেছে ওই পেন্টিং বিষণ্ণ মোনালিসা আসলে কপি, তা সত্যি? তাছাড়া আবার কি? হাবুল মুখটা বেঁকিয়ে বলল কথাটা। উনি আরও কি যেন বলতে যাচ্ছিল, তার আগেই মেঘনাদ বলল, শুনুন হাবুলবাবু, এবার আপনাকে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? এই কেসের মীমাংসা না হওয়া পর্যন্ত আপনি শহর ছেড়ে যাবেন না। কেন মশাই, আপনি কি এই খুনের ব্যাপারে আমাকেই সন্দেহ করছেন? এখন শুধু এটুকু বলতে পারি, সন্দেহের বাইরে আপনি নন। কিন্তু স্পষ্টই দেখলাম কথাটা বলতে গিয়ে হরিদাস মল্লিকের কণ্ঠস্বরটা কেঁপে গেল। সেদিন সকাল 10টা নাগাদ আমি আর মেঘনাদ সঙ্গে এক ভদ্রলোককে নিয়ে প্রয়াত কালীপ্রসাদ দত্তের বাড়ির ডোরবেলটা বাজালাম। দরজা খুলল কিংসুক পাল, কালীপ্রসাদ বাবুর ভাগ্নে, যাকে কদিন আগে মামাকে খুন করার অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু মেঘনাদ পুলিশের যে অনুমান ভ্রান্ত প্রমাণ করে গতকালই তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছে।
এই প্রথম কিংসুক পালকে দেখলাম। বছর 30 বয়স, রুক্ষ, যাকে বলে পেটানো চেহারা, চোখের দৃষ্টিও বেশ খড়। তবে দোর খুলে সামনে তার মুক্তিদাতা মেঘনাদকে দেখে কিংসুক পালে দু চোখে খুশির আলো ফুটল। বলল, আসুন মেঘনাদবাবু, বলুন আপনার জন্য কি করতে পারি। মেঘনাদ আমাদের সঙ্গী তৃতীয় ব্যক্তিটিকে দেখিয়ে বলল, ইনি ডক্টর বেনিলাল, বিখ্যাত চিত্র বিশেষজ্ঞ এবং শিল্পী। আমার মুখে আপনার মামার সংগ্রহ ওই বিখ্যাত ছবি বিষণ্ণ মোনালিসার কথা শুনে উনি নিজে দেখতে এসেছেন। পছন্দ হলে ভালো দামে কিনতেও পারেন। হ্যাঁ, গতরাতে আপনি তো ফোনে বলেছিলেন ওকে নিয়ে আসবেন, কিন্তু আপনারা তো জানেন আসল ছবি ওটা নয়। আমার মামা একটা কপি সংগ্রহ করেছেন। আমাদের সঙ্গী ডক্টর বেনিলালের চেহারাটা সত্যিই শিল্পী সুলভ। মাথায় ঝাঁকড়া চুল, একগাল কাঁচা পাকা দাড়িগোফ, চোখে রিমলেস চশমা, পরনে নানা রঙের চকরা বকরা কাটা পাঞ্জাবি, সঙ্গে পায়জামা, কাঁধে ঝোলানো শান্তিনিকেতনী ব্যাগ। ডক্টর বেনিলাল কিংসুক পালের কথা শেষ হওয়ার আগেই মাথা ঝাঁকিয়ে নাকি সুরে বললেন, নো ম্যাটার কিংসুক বাবু, যেহেতু পেন্টিংটা দুষ্প্রাপ্য তাই এই কপির মূল্য কম নয়। কথা বলতে বলতে আমরা বাড়ির দোতলায় উঠে এসেছি। সামনের ঘরের দেওয়ালেই পেন্টিংটা ঝুলছে। ইতিমধ্যে আমাদের কথাবার্তার ফাঁকেই অরূপ মুখার্জিও এসে দাঁড়িয়েছে। এখনও সেই বাড়িতেই আছে। মেঘনাদ এই কেসের প্রয়োজনে আরও কটা দিন এখানে তাকে থাকতে বলেছে। পেন্টিংটা বিক্রির প্রসঙ্গ উঠতেই অরূপ বলল, দেখুন, এখনই ওটা বিক্রি করার কথা কি ভাবা ঠিক হবে? আপনি জানেন ওটা স্যারের খুব প্রিয় জিনিস। এ নিয়ে তুমি মন্তব্য করার কে হে? অরূপের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ যেন ঝাঁঝিয়ে উঠল কিংসু। তুমি এখন এ বাড়ির কে? সে আরও কিছু বলার আগেই মেঘনাদ বলল, আহা, এসব প্রশ্ন এখানে আসছে কেন? একজন আর্ট ক্রিটিক পেন্টিংটা দেখতে চান। মেঘনাদ যখন এসব বলছে, ডক্টর বেনিলাল তার ব্যাগ থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বার করে পেন্টিংটার উপর রেখে কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পরীক্ষা করছেন। হঠাৎ উত্তেজিতভাবে বলে উঠলেন, বাই জোফ, এ তো কপি নয়, আসল পেন্টিং, একদম সাচ্চা, 100%। আসল পেন্টিং? কি বলছেন আপনি? চোখ কপালে তুলে কথাটা বলল কিংসুক। তবে যে আমরা সবাই জানি। সে কথা স্যারও জানতেন। অরূপ মুখার্জিও বিড়বিড় করে বলল কথাটা। ভুল জানতেন আপনারা সবাই। ডক্টর বেনিলাল উত্তেজিতভাবে বললেন, গত 30 বছর আমি পেন্টিং নিয়ে কারবার করছি, আসল নকল চিনতে আমার দেরি হয় না। ডক্টর বেনিলাল, আপনার কথা যদি সত্যি হয় তবে তো এই অমূল্য সম্পদ। আরে শুধু অমূল্য বললে ভুল হবে মেঘনাদ বাবু। লিওনার্দোর মোনালিসা পেন্টিংয়ের কথা সারা বিশ্ব জানে, কিন্তু এই বিষণ্ণ মোনালিসার অস্তিত্বর কথা আপনারা ছাড়া দুনিয়ার আর কেউ জানত না। এ সময়ে হঠাৎ কিংসুক পালের দিকে চোখ পড়ল। লোভের আগুনে জল জল হয়ে উঠেছে তার দুটি চোখ। কেমন যেন ধরা ধরা গলায় বলল, মিস্টার বেনিলাল, আন্তর্জাতিক বাজারে এর কেমন দাম হবে বলে আপনার ধারণা? আবার বাধা দিল অরূপ। কিন্তু কিংসুকবাবু, এইভাবে আপনি একা সিদ্ধান্ত নিতে পারেন না বিক্রি করার ওটা। এটা ছিল স্যারের সবথেকে প্রিয় সম্পত্তি। আর তাছাড়া কোথায় এখন তোমার স্যার? এর অধিকারী এখন আমি। হ্যাঁ, আমি। এবার বাধা দিল মেঘনাদ, বলল, না কিংসুকবাবু, কালীপ্রসাদ দত্তের সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারীর প্রশ্নটা মীমাংসা না হওয়া পর্যন্ত। আরে মীমাংসা আপনি করুন না, আমার মীমাংসা আমি করিনি। ডক্টর বেনিলাল এসবের মধ্যেই বললেন, কিংসুক বাবু, আমায় আপনি 24 ঘন্টা সময় দিন। এর মধ্যে আপনাকে জানিয়ে দেব এই পেন্টিংয়ের যথার্থ দাম কত হবে, ঠিক আছে? মনে হলো কথাটা শুনে কিংসুক পালের দু চোখের লোভের আগুনটা আরেকটু উস্কে গেল। মুখে শুধু বলল, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমায় দিয়ে যাবেন তো মিস্টার বেনিলাল? ও শিওর। এরপর আর আমাদের বিশেষ কিছু করার ছিল না। কিংসুক পালের ঘরে বসে 1 কাপ করে চা সহযোগে নমিতা দেবীর কিছু কৃতজ্ঞতা বার্তা, অর্থাৎ ছেলেকে মুক্ত করানোর জন্য শুনে হজম করেই আমরা বেরিয়ে এলাম। ডক্টর বেনিলাল কিন্তু আমাদের সঙ্গে এলেন না। নমস্কার জানিয়ে অন্য পথ ধরলেন। আমি মেঘনাদের সঙ্গে ওর গাড়িতে উঠতে উঠতে বললাম, এই মেঘনাদ, বলছি বেনিলাল লোকটা আসলে কি বলতো? কেন, শুনলি তো? বিখ্যাত চিত্র সমজদার ক্রিটিক। আমার কিন্তু সেটা মনে হয় না। তাছাড়া উনি যে কথাগুলো বলছেন তার মধ্যে না, মানে কেমন যেন একটা অস্বাভাবিকতা আছে, জানিস? অস্বাভাবিকতা? হ্যাঁ, যে পেন্টিংটা এত বছর ধরে মানে সবাই আসলের কপি বলে জানতো, উনি একবার দেখেই সেটা আসল বলে বুঝে ফেললেন।
এটা কি নর্মাল বলতে চাস? তাহলে সেদিন হাবুল মল্লিক যেসব কথাগুলো বলল, মেঘনাদ আর আমাকে বলতে না দিয়ে মিটি মিটি হেসে ছড়া কাটল। খুন হয়েছে কালীপ্রসাদ, তার পেছনে কার হাত? আসল নকল খুঁজতে খুঁজতে, শত্রু মিত্র বুঝতে বুঝতে হাতরে বেড়াই সঠিক দিশা, বিষণ্ণ মোনালিসা। অবশ্য মেঘনাদের এই হেয়ালির উত্তর জানতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। পরের দিন সকালে মেঘনাদের ফোন পেলাম। অর্ণব, খবর আছে শোন। গতরাতে কালীপ্রসাদ দত্তের ঘর থেকে সেই বিষণ্ণ মোনালিসা ছবিটা চুরি হয়ে গেছে এবং এ ব্যাপারে সন্দেহভাজন হিসেবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে হাবুল ওরফে হরিদাস মল্লিককে। শুনেই চমকে উঠলাম। দুটো খবরই আমার কাছে অপ্রত্যাশিত। দ্বিতীয়টি আরও বেশি। জিজ্ঞেস করলাম, হাবুল মল্লিককে পুলিশ সন্দেহ করলো কেন? মানে তাকে কি কেউ চুরি করতে দেখেছে? না, তাকেও দেখেনি, তবে গতরাতে সে নাকি কালীপ্রসাদ দত্তের ভাগ্নে কিংসুক পালকে ফোন করে বলেছে আসল বিষণ্ণ মোনালিসার ওপর তার দাবি সব থেকে বেশি এবং সে নাকি ফোন করে হুমকি দিয়েছে তাকে না জানিয়ে ওই ছবি বিক্রি করার চেষ্টা করলে কিংসুক পালকে চরম মূল্য দিতে হবে। কিন্তু ওটা যে আসল ছবি, এ কথা হাবুল মল্লিক জানলো কি করে? গতকালই আমি বলেছি। শুনে আমার যেন কেমন গুলিয়ে গেল সব। তাই দেরি না করে তক্ষুনি ছুটলাম মেঘনাদের বেলতলার ফ্ল্যাটে। মেঘনাদের ঘরে ঢুকে কিন্তু আরও অবাক হলাম। ও দেখলাম বেশ রিল্যাক্সড ভঙ্গিতে বসে মোবাইল ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। কথা শেষ করে যন্ত্রটা রেখে মেঘনাদ বলল, জানতাম তুই এক্ষুনি ছুটে আসবি, তবে ভাববার কিছু নেই, চোর আমার পাতা ফাঁদেই পা দিয়েছে। তার মানে? মানেটা জানার জন্য খুব বেশি সময় আর অপেক্ষা করতে হবে না। এক্ষুনি নটবর হালদার ফোন করেছিল সোদপুর থেকে। নটবর হালদার? সে আবার কে? একজন প্রাইভেট গোয়েন্দা, আমার খুব ফ্যান। গতকাল থেকে তাকে একটা ছোট্ট কাজের দায়িত্ব দিয়েছিলাম। কি কাজ? একজনের বাড়িতে মানুষজনের গতিবিধি সম্পর্কে খোঁজ খবর রাখার। তা সে যথার্থভাবেই করেছে। কিন্তু মানে সোদপুর কেন? কে থাকে ওখানে? আশা করছি আজ সন্ধ্যের মধ্যেই সবকিছু জানা যাবে। তুই তৈরি হয়ে আসিস। বিকেল ঠিক 5টা নাগাদ আমরা সোদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। শুধু যাত্রা না বলে অভিযান বলাই ভালো। গাড়ির স্টিয়ারিং হুইল মেঘনাদের হাতে, পাশে আমি। পিছনের সিটে ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র এবং দুজন পুলিশ কর্মী, সবাই অবশ্য সাদা পোশাকে রয়েছে। আমরা কেউ কোনো কথা বলছিলাম না। আমি আগেও দেখেছি এই সব সময়ে প্রশ্ন করেও মেঘনাদের কাছ থেকে কোনো সঠিক জবাব পাওয়া মুশকিল। শ্যামবাজার পার হয়ে বিটি রোড ধরে ডানলপ ব্রিজ পার হয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে আরও উত্তরে। আগরপাড়া পার হয়ে আমরা ক্রমে সোদপুরের কাছাকাছি পৌঁছে গেলাম। মফস্বল শহর, এখনও কিছুটা সবুজ প্রকৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটু আগেই সূর্য ডুবেছে, তাই পুরোপুরি অন্ধকার নামেনি। গাড়িটা বাঁদিকে বাঁক নিল। সামনেই একটা পুকুর, তার পাশে একতলা হলুদ রঙের বাড়ি। বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট্ট চায়ের দোকান, তার সামনেই গাড়িটা দাঁড় করালো মেঘনা। এরপর আমরা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়াতেই চায়ের দোকানের ভেতর থেকে যে মাঝবয়সী ছিপছিপে চেহারার লোকটা এক গাল হাসি নিয়ে এসে সামনে দাঁড়ালো, বুঝতে অসুবিধে হলো না এই লোকটাই মেঘনাদের নিযুক্ত করা প্রাইভেট গোয়েন্দা, অর্থাৎ নটবর হালদার। লোকটা চেহারা দেখে মনে হলো কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারলাম না। নটবর বাবু, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মেঘনাথ বাবু, তেমন কিছু হলে তো আপনাকে তখনই জানাতাম। একগাল হেসে নটবর হালদার বলল কথাটা। বেশ, এবার আপনার ছুটি। আর ঠিক তখনই চিনতে পারলাম নটবর হালদারকে। ওই কণ্ঠস্বর গতকালই শুনেছি, বিখ্যাত চিত্র সমজদার ক্রিটিক ডক্টর বেনিলাল রূপে। মেঘনাথকে কথাটা বলতে যাব তার আগেই ও আমার দিকে তাকিয়ে বলল, ফাঁদটা আমি নটবর হালদারকে ডক্টর বেনিলাল সাজিয়েই ফেঁদেছিলাম, কিন্তু এখন আর সময় নেই। আমাদের এখন সামনের ওই একতলা হলদে বাড়িটায় ঢুকতে হবে। এখনো পর্যন্ত সবকিছুই আমার কাছে ধোঁয়াটে, কিন্তু বৃথা বাক্য ব্যয় না করে মেঘনাথকে অনুসরণ করলাম। আমার সঙ্গী মিস্টার তলাপাত্র এবং সাদা পোশাকে দুজন পুলিশ কনস্টেবল। ডোরবেলটা বাজাতেই দরজার পাল্লা খুলে গেল। সামনে দাঁড়িয়ে একজন নারী, বয়স বছর 50-এর কম হবে না। পরনে সাদা সরু কালো পেরে শাড়ি, কোনো অলংকার নেই, সাদা সিঁথি, মাথায় কাঁচা পাকা চুল,
কিন্তু এই বয়সেও আশ্চর্য রূপবতী। চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত কারুণ্য লক্ষ্য করলাম। আসুন, ভেতরে আসুন। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম মেঘনাদবাবু। উনি যা বললেন তার অর্থ আগেই এই ভদ্রমহিলার সঙ্গে মেঘনাদের কথা হয়েছে যে আজ এ সময় মেঘনাদ এখানে আসবে। কিন্তু এখনো জানতে পারলাম না ভদ্রমহিলা কে, ওর কাছে আমাদের কি প্রয়োজন। আমরা এসে বসলাম সামনের ঘরটায়। এখানে একটা সোফা, খান কয়েক চেয়ার সাজানো, চতুর্দিকে ছিমছাম পরিচ্ছন্নতা। সবাই এক একটা করে চেয়ার দখল করে বসলাম। ভদ্রমহিলা বসলেন সোফায়। নিবেদিতা দেবী, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আশা করি আপনি আপনার কথা রাখবেন, মানে যে জন্য আজ আমরা এখানে এসেছি। মনে হলো নিবেদিতা দেবী একটা গভীর নিঃশ্বাস চাপলেন, তারপর বললেন, হ্যাঁ অবশ্যই। আপনারা যে দুটো জিনিসের খোঁজে এখানে এসেছেন তা আমি আমার পাশের ঘরেই রেখে এসেছি। আপনাদের হাতে তুলে দিতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। আসুন আমার সঙ্গে। বলতে বলতেই ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন, এগিয়ে চললেন পাশের ঘরের দিকে। আমার কৌতূহল এ সময় অদম্য হয়ে উঠেছে। মেঘনাদ এখন পর্যন্ত বলেনি কিসের সন্ধানে এখানে আটঘাট বেঁধে পুলিশ নিয়ে আমরা এসেছি। মিস্টার তলাপাত্র দেখলাম চুপচাপ। ওই দেখুন, আপনারা যে জন্যে এসেছেন তার প্রথমটি। পাশের ঘরে ঢুকে নিবেদিতা দেবীর কথা মতো সামনে তাকিয়েই চমকে উঠলাম। দেওয়ালে টাঙানো সেই বিখ্যাত চিত্র, বিষণ্ণ মোনালিসা। কিন্তু এই ছবি এখানে কে আনলো? শুনুন মেঘনাদবাবু, আমার বাবা, আমার শ্বশুর সবাই ছিলেন সততার আদর্শে বিশ্বাসী। দেশের স্বাধীনতা রক্ষায় নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন। আমার স্বামীও ছিলেন অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ। সুতরাং আমি নিজেও কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। সে অন্যায়কারী আমার একমাত্র ছেলে হলেও না। তাই আমি আজ নিজেই সেই অন্যায়কারীকে আপনাদের হাতে তুলে দিতে চাই, আর সেই জন্যই আপনাদের আমি ডেকে এনেছি। কিন্তু মা, শোনো আমার কথা। আমি এখনো বলছি, আমি কিন্তু কোনো অন্যায় করিনি মা। অন্যায় যে করেছে তার থেকে প্রতিশোধ নিয়েছি আমি, তাকে শাস্তি দিয়েছি। মা তুমি বলো মা, তুমি তো জানো এক সময় বাবার বন্ধু কালীপ্রসাদ দত্ত লোকটা বিশ্বাসঘাতকতা করেছিল বাবার সঙ্গে। বাবাকে খুন করে আমাদের বংশের সম্পদ চুরি করে নিয়ে যায়, তারপরে বছরের পর বছর সাধু সেজে থেকেছে। আমি শুধু তার কৃতকর্মের প্রতিশোধ নিয়েছি মা। আমাদের বংশের সম্পদ আমি ফিরিয়ে এনেছি। বলো মা, বলো মা, আমি এখানে ভুল করেছি কিছু? আমার কি এটা করা উচিত হয়নি মা? আমি ভুল করেছি, তুমি বলো। নিবেদিতা দেবী ছেলের কথা শুনে মুখ তুললেন, তার দু চোখ জলে ভরা। একটা অন্যায়কে দিয়ে অন্যায়কে রোধ করা যায় না অরূপ। এই শিক্ষা তো আমি তোমায় দিইনি, তোমার বাবাও এতে বিশ্বাস করতেন না। তাই আইনের শাস্তি তোমার প্রাপ্য। বলতে বলতেই উঠে দাঁড়ালেন নিবেদিতা দেবী। তারপর কাউকে কিছু না বলে নিঃশব্দ পায়ে পাশের ঘরে চলে গেলেন। এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি আজ পর্যন্ত কোনোদিন হয়েছি বলে মনে পড়ল না। মেঘনাদকেও কেমন হতচকিত মনে হলো। একটু বাদে নৈশব্দ ভাঙলেন ইন্সপেক্টর তলাপাত্র। অরূপবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কালীপ্রসাদ দত্তের হত্যার অভিযোগে এবং তার ঘর থেকে বিষণ্ণ মোনালিসা ছবিটি চুরির অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। হ্যাঁ, অরূপ মুখার্জি, প্রয়াত কালীপ্রসাদ দত্তের প্রাইভেট সেক্রেটারি। সবাই জেনে এসেছি তাকে আমরা এভাবেই। আসলে সে কালীপ্রসাদ দত্তের এক সময়কার বন্ধু রণজয় মুখার্জির ছেলে। সে এইবারের এই সমস্ত কাণ্ডের মূল নায়ক। অরূপ মাথা তুলল না, তার মুখে কোনো শব্দ নেই। চলুন মেঘনাথ বাবু, আর দেরি করে লাভ নেই। মিস্টার তলাপাত্রের কথায় চমক ভাঙল। মেঘনাদের দিকে তাকালাম, ওকেও কেমন উদাস মনে হচ্ছে। আমি জানি এই মুহূর্তে ওর মনে কোন কথাগুলো তোলপাড় হচ্ছে, কিন্তু সেসব কথা আমরা কেউ মুখ ফুটে বলতে পারবো না। এরপর আসামি অরূপ মুখার্জিকে নিয়ে আমরা সবাই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। বেরোবার আগে একবার নিবেদিতা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগও মিলল না। কথা হচ্ছিল লালবাজারে ইন্সপেক্টর তলাপাত্রের অফিস চেম্বারে বসে। মিস্টার তলাপাত্র, মেঘনাদ আর আমি। এছাড়াও এই আসরে হাজির আছেন নটবর হালদার, মেঘনাদের ফ্যান সেই প্রাইভেট গোয়েন্দা মশাই। মেঘনাদ ধাঁধার জট খুলছিল। আমার গোড়া থেকেই সন্দেহ হয়েছিল এই হত্যাকাণ্ডের পেছনে ওই বিষণ্ণ মোনালিসা ছবিটার একটা বিরাট ভূমিকা আছে।
প্রাথমিকভাবে বাড়ির চাকর কেষ্টর জবানবন্দি অনুসারে কিংসুক পালের ওপর সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার পরও আমার সন্দেহ হয়েছিল এই খুনের কিনারা এত সহজে হতে পারে না। এর পেছনে আছে অন্য কোনো ইতিহাস। সেই ইতিহাসের সন্ধান তো পাওয়া গেল হাবুল মানে হরিদাস মল্লিকের সঙ্গে দেখা হওয়ার পরে, তাই তো? ঠিক তাই। বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতার সে এক আশ্চর্য ইতিহাস, আর তা জানার পরেই আমি জাল পাতলাম। আরে মেঘনাথ বাবু, শুধু জাল না বলে বলুন ইন্দ্রজাল। আমার মতো একজন গোলা লোককে কিনা চিত্র বিশেষজ্ঞ সেজে কালীপ্রসন্ন দত্তের বাড়িতে যেতে হয়েছিল নকল ছবিকে আসল প্রমাণ করতে। ঠিকই, আর পেছনে আমার উদ্দেশ্য ছিল এই বিশেষ ছবিটির ব্যাপারে কার কেমন উৎসাহ সেটা জেনে নেওয়া এবং একই সঙ্গে আমার সন্দেহভাজন মানুষটির উপর নজর রাখা। সেই জন্য হরিদাস মল্লিককে গ্রেপ্তার করানোর একটা নাটকও করতে হয়েছিল। কি বলেন মিস্টার তলাপাত্র? উত্তরে ইন্সপেক্টর তলাপাত্র তার স্বভাব মতো নাক দিয়ে শুধু একটা ফোনও আওয়াজ করলেন, কোনো কথা বললেন না। আমি বললাম, কিন্তু নকল ছবিকে হঠাৎ আসল প্রতিপন্ন করার উদ্দেশ্যটা কি ছিল? আমি তো আগেই বললাম, নকল ছবিকে আসল বলে মনে করানোর সব থেকে বড় উদ্দেশ্য যাতে সেটি বেহাত হবার আগেই এর আসল অধিকারী সেই ছবি ফিরিয়ে নিয়ে যাওয়ার টোপটা গেলে। একই সঙ্গে নটবর হালদারকে দায়িত্ব দিয়েছিলাম অরূপ মুখার্জির সোদপুরের বাড়িটার উপর সারাক্ষণ নজর রাখার জন্য। ওর মারফতেই জানতে পারলাম অরূপ মুখার্জি সেই রাতেই বিষণ্ণ মোনালিসা ছবিটি কালীপ্রসাদ দত্তের বাড়ি থেকে মায়ের কাছে তাদের সোদপুরের বাড়িতে নিয়ে এসেছে। আর তারপরই ঘটল এই রহস্য নাটকের আসল ক্লাইম্যাক্স। আসল ক্লাইম্যাক্স? হ্যাঁ অর্ণব, সেই ক্লাইম্যাক্সের প্রধান চরিত্র এক আশ্চর্য নারী, নিবেদিতা মুখার্জি। তাহলে নিবেদিতা মুখার্জি তো 12 বছর আগে বেনারসের বাড়িতে খুন হওয়া রণজয় মুখার্জির স্ত্রী। হ্যাঁ মিস্টার তলাপাত্র, এই অমূল্য বিষণ্ণ মোনালিসা পেন্টিংটার জন্যই সেদিন কালীপ্রসাদ দত্ত তার বন্ধু রণজয়কে খুন করে পেন্টিংটা চুরি করে নিয়ে আসে, তারপর আন্তর্জাতিক বাজারে সেটা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। সেই টাকায় বাড়ি গাড়ি ব্যবসা করে ধনী হয়, আর তার দুষ্কর্মের পুরো দায়টা চাপিয়ে দেয় অন্য বন্ধু হাবুল ওরফে হরিদাস মল্লিকের ওপর। হরিদাস রণজয়কে খুন করার অপরাধে 12 বছর জেল খাটে। এসব কথা আমরা আগেই জেনেছি, জানতাম না তার পরের ঘটনাগুলো। 12 বছর আগে নিবেদিতা দেবী স্বামীকে হারিয়ে দিকহারা হয়ে তাদের বেনারসের বাড়ি বিক্রি করে এই বাংলায় চলে আসেন। কলকাতার কাছাকাছি সোদপুরে এই ছোট্ট বাড়িটা কিনে বসবাস শুরু করেন। ছেলে অরূপ তখন বয়সে কিশোর। অরূপ এখানেই লেখাপড়া শিখে বড় হয়। সে কিন্তু কোনোদিনই তার বাবার ওপর কালীপ্রসাদ দত্তের বিশ্বাসঘাতকতার ইতিহাস ভোলেনি। মনে মনে প্রতিশোধের সুযোগ সে খুঁজছিল। ঠিক এই সময় সুযোগ মিলল। কালীপ্রসাদ দত্তের প্রাইভেট সেক্রেটারির চাকরিটা সে পেল। কিন্তু অরূপ মুখার্জি যে কালীপ্রসাদ দত্তকে খুন করেছে, এই প্রমাণ তুই পেলি কি করে? খুব সহজে। যে রিভলভারের গুলিতে কালীপ্রসাদ দত্ত খুন হয় তা কিংসুকের আঙুলের ছাপ সমেত যে রিভলভার পুলিশ পেয়েছে তাহা এক নয়। সেই রিভলভার পাওয়া যায় ওই বাড়ির বাগানে একটি রজনীগন্ধা গাছের ঝোপের নিচে মাটি চাপা দেওয়া অবস্থায়। কেষ্টই সেই রিভলভারটা খুঁজে পেয়ে আমার হাতে তুলে দেয়। সেই রিভলভারের গায়ে অরূপের আঙুলের ছাপ ছিল। আসলে সেই রাতে কিংসুক পাল যে মুহূর্তে কালীপ্রসাদ দত্তের হাত থেকে তার রিভলভারটা কেড়ে নিয়ে উল্টো তাকেই সামনে থেকে মারবার ভয় দেখাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কালীপ্রসাদ দত্তের ঘরের ডান দিকের জানালার বাইরে থেকে অরূপ কালীপ্রসাদকে গুলি করে। আচ্ছা, আর সেই জন্যেই রিভলভারের গুলি কালীপ্রসাদ দত্তের পাঁজরার ডান দিকে লাগে, তাই তো? রাইট অর্ণব। আর তুই তো জানিস কালীপ্রসাদ দত্তের পাঁজরার ডান দিকের ওই গুলির ক্ষতই আমাকে হত্যাকারী সম্পর্কে আসল দিশা দেখায়। এবার নিজের নাক থেকে স্বভাবসুলভ একটা ফোঁড়ো আওয়াজ ছেড়ে মিস্টার তলাপাত্র বললেন, দেখুন, একটা ব্যাপার কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার নয় মেঘনাথ বাবু। কি কথা? ছেলে তার বাবার হত্যাকারীকে খুন করে প্রতিশোধ নিয়েছে, ভালো কথা, এবং বংশের সম্পদ ফিরিয়ে এনেছে, সেটাও ভালো কথা। এ কথা জেনেও নিবেদিতা দেবী কেন ছেলেকে নিজে থেকে পুলিশের হাতে তুলে দিতে চাইলেন না? মানে উনি কি খুশি হননি? মেঘনাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিস্টার তলাপাত্র, আজকের এই ভোগবাদী স্বার্থপর দুনিয়ায় বসে একজন মা কেন তার প্রাণাধিক একমাত্র পুত্রের এমন শাস্তি বিধান করেন বোধ করি আমরা তা বুঝব না। তবে সেদিন নিবেদিতা দেবী যে কথা বলেছিলেন তা কি ভুলে গেছেন? একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়ের শাস্তি বিধান করা তিনি সমর্থন করেন না।
ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ইন্সপেক্টর তলা পাত্র ফোন তুলে একটু সময় ওপক্ষের কথা শুনে নামিয়ে রাখলেন ফোনটা। বললেন, মেঘনাথবাবু, অর্ণববাবু, আমাদের এক্ষুনি যেতে হবে একবার। কোথায়? সোদপুরে। অরূপ মুখার্জির মা নিবেদিতা দেবী আজকে সকালেই মারা গেছেন। সে কি? কিভাবে? দেখুন, আমি জানি না, সেটা না গেলে জানা যাবে না। এক কাজ করুন, চলুন। নিবেদিতা মুখার্জির প্রাণহীন নিথর দেহ পড়েছিল ঘরের মধ্যে খাটের ওপরে। এদিকের কিছু সময়ের জন্য বিশেষ অনুমতিতে ছাড়া পেয়েছিল অরূপ। সে তার মায়ের মাথার কাছে বসে কাঁদছিল। কাজের মেয়েটা বলছিল, গতকাল দাদাবাবুকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর থেকে মা খাওয়া দাওয়া সব ছেড়ে চুপচাপ খাটের উপর বসেছিল। তারপর আজ ভোরের দিকে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার ডেকে আনার আগে সব শেষ। ডাক্তারবাবুও ছিলেন সেখানে। বললেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। একমাত্র ছেলের এই পরিণতি আর সঙ্গে মানসিক যন্ত্রণাটা হয়তো উনি সহ্য করতে পারেননি। আর আই এম সরি। সেই মুহূর্তে আমার কানে আর কোনো কথা ঢুকছিল না। আমি শুধু চুপচাপ তাকিয়েছিলাম প্রাণহীন নিবেদিতা দেবীর দিকে। এমন মা আজও আছেন। একসময় মনে হলো উনি শুধু ঘুমিয়ে আছেন। সারা মুখ জুড়ে ছড়িয়ে আছে একটা আশ্চর্য বিষণ্ণতা, যেন মূর্তিমতি বিষণ্ণ মোনালিসা।